স্টিচের ডেফিনেশনের মধ্যে যে স্টিচ হচ্ছে one unit of formation that is produced by one or more than one thread which are passing through a needle or a looper or bobbin and produced by তিনটা ওয়ার্ড বলেছিলাম, একটা হচ্ছে ইন্টারলেসিং, একটা হচ্ছে ইন্টারলুপিং, একটা হচ্ছে ইন্ট্রালুপিং, তাই না? আচ্ছা, এখন ইন্টারলেসিংটা কি? ইন্টারলেসিং হচ্ছে ভেরি সিমিলার টু ওভেন ফেব্রিকের যে ইন্টারলেসিংটা হয় ওয়াটার ওয়েভে, মানে ওরকম তো না, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো থাকে না, ওয়ারপারে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর এখানে যেটা হয় দুইটা এই হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই না? দুইটা থ্রেড। সো ওদের মধ্যে ইন্টারলেসিংটা থাকে জাস্ট কিরকম জানো, এই যে এরকম এরকম হবে, মানে কোনো ফাঁকা জায়গা রাখবে না, দুই পাশে এই যে এগুলো লক করে দিচ্ছে, মানে গিফট দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমার ইন্টারলেসিং। আচ্ছা, তারপরে আরেকটা টার্ম ছিল ইন্টারলুপিং। ইন্টারলুপিং জিনিসটা কি? ইন্টারলুপিং জিনিসটা হচ্ছে, আমি প্রথমে সংজ্ঞাতে বলেছি এক বা একাধিক সুতা থাকবে। এখন ইন্টারলুপিং যেটা, সেটা হচ্ছে দুই ধরনের সুতা থাকবে। ধরো এখান দিয়ে একটা সুতার লুপ তৈরি করতেছে, নিচে দিয়ে আরেকটা লুপ তৈরি করতেছে, এই দুইটা লুপ একটা লুপ আরেকটা লুপের মধ্যে ঢুকে যাবে। এখন একটা জিনিস চিন্তা করো, দুইটা লুপ, ধরো আমার এই আঙুলের একটা লুপ, এই আঙুলের একটা লুপ, একটা লিখে গেল না, এরকম একটা হচ্ছে বন্ডিং তৈরি হবে, সেটা হচ্ছে ইন্টারলুপিং। আচ্ছা, এখন আরেকটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে ইন্ট্রালুপিং। সেটা কিরকম? সেটা হচ্ছে যে এরকম করে সুতা একটা, আমরা দেখছি না ওই যে কুশি কাটা করে, একটা সুতা থেকে হচ্ছে একটার মধ্যে একটার উপর থেকে একটা সুতা, ওটা হচ্ছে ফেব্রিক আমি নিট করতেছি, কিন্তু বেসিক জিনিসটা ইন্ট্রা শব্দের বেসিক জিনিসটা একই। এখানে একটা সুতা থেকে আমরা লুপ করে করে কুশি কাটা করতেছি, আর এখানেও একটা সুতা থেকে লুপ করে আমরা সেলাই দিচ্ছি। সো বেসিক জিনিস হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে ইন্টারলেসিং, একটা হচ্ছে ইন্টারলুপিং, একটা হচ্ছে ইন্টারলুপিং। আচ্ছা, তারপর আমি আবার বলেছিলাম যে স্টিচের ক্লাসিফিকেশন বেসিক্যালি 6টা। এখন এই 6টা ক্লাসিফিকেশনে কি হবে, এই ইন্টারলেস, ইন্টারলুপ, ইন্ট্রালুপ এইগুলো অদল-বদল করে আমার 6টা ক্লাসিফিকেশন রেডি হবে। আচ্ছা, ক্লাস আমি আবার বলেছিলাম স্টিচ ক্লাস 100 ছিল আমার চেন স্টিচ, যেটা তৈরি হয় হচ্ছে এটার মাধ্যমে, যে একটা সুতা থাকবে, ওইটা নিজের লুপের মধ্যে ঢুকে ঢুকে হচ্ছে হলো এই চেন স্টিচটা ফর্ম করবে। ঠিক আছে, সবাই বুঝে যাচ্ছে তো? জাস্ট আমি লাস্ট ক্লাসে একবার রিপিট করতেছি, যেহেতু একদম লাস্টে ফার্স্টে গেছিলাম, আমি ঠিক মতো নেই, স্টুডেন্টও ঠিক এনার্জি ঠিক মতো ছিল না ফার্স্ট ক্লাসে। আচ্ছা, তো চেন স্টিচ আমার বেসিক্যালি একটা জিনিস চিন্তা করেন, যে আমি কি বলেছি, একটা সুতা নিজের মধ্যে ভাবে করতেছে। কুশি কাটার একটা সুতা টান দিলে কিন্তু কুশি কাটা পুরোটা রাউন্ড করে করে খুলে যায়, তার বলেছি আমরা। সেম এখানেও এরকম, যে একটা কোণা দিয়ে যদি আমি টান দিই, পুরো সেলাইটা আস্তে করে খুলে যেতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার চেন স্টিচের ক্ষেত্রে বলতেছে, যেটা হচ্ছে ইন্ট্রালুপিং। সেই জন্য আমরা বলে থাকি কি, যে চেন স্টিচের সেফটি কম, সিকিউরিটি কম। কি নিজের কি আমরা ব্রেকফাস্ট করেছি বসে বসে করবো, আসছো তো অনেক হ্যাপির মধ্যে। আচ্ছা, এখন চেন স্টিচের যেহেতু একদিকে টান দিলে আমার পুরো সেলাইটা খুলে যায়, তাই চেন স্টিচের আমার সিকিউরিটি কম, সেফটি কম, জাস্ট টেম্পোরারি কিছু সেলাই দেওয়ার জন্য হচ্ছে আমি চেন স্টিচটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন চেন স্টিচের ক্ষেত্রে আমরা আরেকটা ক্লাসিফিকেশন ছিল 103, সেটা কি ছিল? ব্লাইন্ড স্টিচ। নাম শুনেছি একটা ব্লাইন্ড স্টিচের? ক্লাসের সবাই ব্লাইন্ড স্টিচের নাম শুনেছি? আচ্ছা, ব্লাইন্ড স্টিচেরও লাস্ট ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে আমরা ছোটবেলায় যখন আমাদের স্কুল ড্রেস বানাইতাম, বিশেষ করে মেয়েদের স্কুল ড্রেস, বছরের শুরুতে স্কুল ড্রেস বানাতো না ডিসেম্বরে, তো তখন স্কুল ড্রেসের কাছে গেলে টেলারকে কি বলতো, যে সব সেলাই শেষ, খালি হেমটা করা বাকি। টেলারকে তখন হেমটা কিভাবে করতো, উপর থেকে কিছুই দেখা যেত না, বা অনেকক্ষণ পর পর জাস্ট একটু সুতা দেখা যেত, আর নিচে দিয়ে সেলাইটা কি করতো, পুরো গোল করে গলাটা হয়ে যেত। এখন ব্লাইন্ড স্টিচ এটা না, ঠিক আছে, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি। এখন উপর থেকে দেখে আমার কি মনে হচ্ছে, যে সেলাই নাই, কিন্তু আসলে কি তাই? আসলে তো তাই না, ভিতরে ভিতরে সেলাই করে দিয়েছে। তো ব্লাইন্ড স্টিচের ব্যাপারটা অনেকটা এরকম, এটার আপার ফেস বা ফ্রন্টটা দেখলে আমার মনে হবে যে এটার মধ্যে কোনো স্টিচ দেওয়া নাই, বাট যখন তুমি ব্যাক মানে ইয়েটা দেখবা, ব্যাক পার্টটা দেখবা, তখন দেখে বোঝা যাবে যে পুরোটার মধ্যে সেলাই দেওয়া আছে। এখন এটার কারণটা কি? আমার কোয়েশ্চেন আছে না, যেটার কারণটা কি? কারণটা
পার্টটা যে পয়েন্টেড থাকে না সুই মানে এটা আমি নিয়ে যাব, ঠিক আছে? আমি কবে নিয়ে 4:30টায় থাকে তো তোমাদেরকে 2 দিন নিব, 11তে 2 দিন নিব, সেটা হচ্ছে পিঠের আগে 2 দিন, আবার মিটের পরেও 2 দিন করবো, টোটাল 4 দিন নিব, ঠিক আছে? তো তখন আমরা দেখবো যে এই যে নিডলটা কিন্তু পয়েন্টেড থাকে, পয়েন্টেড থেকে কি করে হয় লুপারের সুতা টানে নাহলে ববনের সুতা টেনে সেলাই করে, তাই না? যখন আমার ব্লাইন্ড স্টিচের ক্ষেত্রে, ব্লাইন্ড স্টিচে তো আমার সুতা একটাই, ও তো এখান থেকে হচ্ছে ইয়ে করাই থাকে, এই যে এই হোলটাতে তো সুতা ঢুকানো থাকে, ও তখন করে কি ওর এই নিডলটা থাকে হচ্ছে পয়েন্টেড, পয়েন্টেড না সরি একটু কার্ভড, চোখা এবং কার্ভ। ও এটার কারণে এই কার্ভ হওয়ার কারণে করবে কি ও যখন কাপড়ের ভিতরে ঢুকতেছে ও তো আর উপর থেকে সুতা নেয় না, ও করতেছে কাপড়ের নিচের মানে ফেব্রিকের নিচের একটা ওয়ার্কের বা ওয়েফটের মানে ওটা আমি দেখতে হবে যখন সেলাই হয় যে ডিরেকশনে আমরা সেলাই করতেছি, ওয়ার্ক বা ওয়েফটের সুতা ও ফেব্রিক থেকে টেনে নিয়ে মানে যে কি সেলাই করতেছে ওর থেকে কিভাবে টানবে, কারণ হচ্ছে ওটা নিডলটা পয়েন্টেড মানে কার্ভ এবং পয়েন্টেড, ঠিক আছে? সো খুব সূক্ষ্মভাবে নিডলের ফেব্রিকের থেকে একটা একটা করে সুতা টেনে নিয়ে এটার সাথে হচ্ছে কোনো কি করতেছে একটা বাইন্ডিং ক্রিয়েট করতেছে, সেজন্য এটাকে আমরা বলি ব্লাইন্ড স্টিচ। উপর থেকে দেখলে বোঝা যাবে না যে স্টিচ আছে কিন্তু ভিতরে আসলে স্টিচ আছে, ঠিক আছে? সো এটা একটা হচ্ছে চেইন স্টিচের একটা সাব টাইপ, ওকে? আচ্ছা, চেইন স্টিচের আরেকটা एग्जांपल হচ্ছে বাস্টিং, এটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। আমি তোমাদেরকে সবসময় বলি যে কিছু কিছু টার্ম আমরা সারা জীবনের জন্য শিখে নিই, ঠিক আছে? কেন শিখবো? কারণ হচ্ছে যেমন ধরো গতকালকে আমাদের একটা রিক্রুটমেন্ট এক্সাম ছিল, হ্যাঁ আমাদের টিচার লাগবে 1-2 জন, ওই রিক্রুটমেন্ট এক্সামও কিন্তু যারা অ্যাপারেলার আসছে অ্যাপারেলকে তোমার এই টাইপের টার্মে কোশ্চেন করা হচ্ছে, কারণ হচ্ছে এগুলো তোমার একদম বেসিক, বেসিক বলতে বেসিক ক্লাস হচ্ছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল নলেজের জন্য দরকার, যেমন স্টিচটা আমাদের খুব ভালো মতো শিখতে হবে, আবার যখন আমরা লং স্টিচ বা ফ্ল্যাট বেড মেশিন শিখবো ওগুলো আমাদের ভালো মতো শিখতে হবে, কারণ এগুলো আমাদের রিয়েল লাইফে দরকার। সো গতকালকে কিন্তু এই টার্মটা জিজ্ঞেস করা হয়েছিল যে ব্লাইন্ড স্টিচ কি বাস্টিং কি, হ্যাঁ? তো তখন ওরা অ্যান্সার দিয়েছে যে বাস্টিং হচ্ছে আমার টেম্পোরারি যে স্টিচটা আমাদের একটা গার্মেন্টস মেক করার জন্য। আচ্ছা, এখন টেম্পোরারি স্টিচ আমরা কি কি দিতে পারি, যেমন ধরো যখন আমাদের ফ্যাশন ডিজাইনাররা না নতুন নতুন ড্রেস টেস বানায় ডিজাইন করে তখন কিন্তু অনেকগুলো টেম্পোরারি সেলাইটা দরকার পড়ে না, হ্যাঁ তখন হচ্ছে এই টাইপের টেম্পোরারি সেলাই মানে বাস্টিং দেয়। আবার ধরো আমরা যে শার্টগুলো পরে আছি এটা তো এখন রিপিটেড স্টাইল হতে হতে একদম ওয়ার্কাররা চোখ বন্ধ করে সেলাই করে দিয়ে দিতে পারে, কিন্তু যখন ফ্যাশন স্টুডিওতে এই জিনিসটা প্রথমবার করা হয়েছিল আমার পকেটের পজিশন কি এখানে হবে একটু নিচে হবে নাকি একটু নিচে হবে, বা আমার এখানে কি কোনো একটা ব্যাগ থাকবে কিনা, বা অনেক সময় আমাদের কিছু প্যাচেস থাকে না, রাবার প্যাচেস থাকে, এমব্রয়ডারি প্যাচেস থাকে, এটা কোন জায়গায় হবে, ক্যাপের এখানে হলে ধরো এই কুচিটা যদি একটা এমব্রয়ডারি প্যাচ হতো এটা কি ওর ক্যাপের এখানে হতো এখানে হতো এখানে হতো না পিছনে হতো, সো এই টাইপের আমাদের কিছু কনফিউশন থাকে না, সো এইগুলোর জন্য হচ্ছে টেম্পোরারি আমরা সেলাই দিয়ে কী করি ডানকে পড়াই, ওটা আমার ভালো লাগতেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশ্যুট করে দেখে, সো এই যে বারবার আমি চেঞ্জ করতেছি এই টেম্পোরারি সেলাইগুলো আমি কিসে দেবো চেইন স্টিচে। সো এটার কিছু মানে একদম ইয়েই আছে যে ফ্ল্যাপের পজিশনিং, পকেটের পজিশনিং, তারপর হচ্ছে কোনো একটা ড্রেস ডিজাইন করার পর এখন প্রাইমারি যে সেলাইগুলো কি গরম লাগতেছে নাকি ঠান্ডা লাগতেছে? আচ্ছা ঠিক আছে, সো এইগুলার কারণে হচ্ছে আমার চেইন স্টিচটা ইউজ করা হয়। এখন চেইন স্টিচের সুবিধা যদি বলো, সুবিধা হচ্ছে সুতা কম লাগতেছে, জাস্ট একটা সুতাই লাগতেছে, সুতা কম লাগতেছে, আর মেইন সুবিধা। আর অসুবিধা কি, এটা আসলে কোনো পার্মানেন্ট সেলাই খুলে যাবে, ঠিক আছে? আর ইউজ করা হয় কোথায় কোথায়, তোমার হচ্ছে এই যে ব্লাইন্ড স্টিচ দেওয়া হয় মাঝে মাঝে, খুব র্যান্ডম ব্লাইন্ড স্টিচ এগিয়ে দিয়েছে গলার হেম, মানে এটা খুব রেয়ার, আগে দেওয়া হতো এখন আর দেওয়া হয় না। তারপর হচ্ছে হলো আমার এই পকেটের পজিশন ঠিক করা, ফ্ল্যাপের পজিশন ঠিক করা। আমি যে একটা টার্ম বলতেছি ফ্ল্যাপ, ফ্ল্যাপটা কি
হাবলির পকেটের উপর কি আমরা ছোটবেলা বলতাম না পকেটের ঢাকনা, সেটি হচ্ছে ফ্ল্যাপ। পকেটের একটা ঢাকনা এই শেপের, সেটা হচ্ছে ফ্ল্যাপ। সো এটা হচ্ছে ফ্ল্যাপ পজিশনিং, এগুলোর জন্য হচ্ছে আমি ইউজ করি, চেন স্টিচ ইউজ করি। ফাইন, নাও মুভিং অন টু স্টিচ ক্লাস 200, দ্যাট ইজ হ্যান্ড স্টিচ। স্লাইড তো সবার কাছেই আছে তাই না? কেন আসছে? তিনটা স্লাইড দেওয়া হয়েছে। লেকচার 2, লেকচার 1, লেকচার 9। লেকচার 1, 2, 3 আর 9 এই চারটে তোমার ইয়েতে থাকবে, মিডল থাকবে। মিড কিন্তু চলে আসছে, তোমাদের মিড হচ্ছে ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে। না মিড কি ডিসেম্বর 15 পর হবে? জিজ্ঞেস করতেছে ডিসেম্বরে, কি বললাম ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে, আর তিনটা ক্লাস আছে। আমার মনে হয় কি ইদানিং কি সময় একটু তাড়াতাড়ি যায় না আমাদের, মানে তোমাদের ছোটবেলায় কি সময় এত তাড়াতাড়ি মনে হতো সময় যায়? ছোটবেলা কি আমাদের দূরে ছিল, বড় সে কেমন লাগিয়ে গেছে কি আমি আসলে জানি না, আমার কাছে 2019, 20, 18 তখন এত দ্রুত সময় গেছে কখন মনে হয়। এখন আরো আগে যাবে। এটা নাকি হাদিসেও আছে, শেষে জামানায় দিন অনেক তাড়াতাড়ি শুরু হবে, সেটা বলবো। ঘুমাতে ঘুমাতে সকাল, সকাল ধরতে তুমি আবার রাত, মানে এরকম করে হাদিসে বলা আছে। অনেক দ্রুত সময় পার হবে, মানুষ টেরও পাবে না কোন দিকে সময় চলে যাচ্ছে। যেমন এই বছরটাই আমি দেখতেছি আগে এরকম লাগতো, 7 বছর আগে দেখুন, মানে যেমন 2-3 বছর আগে যে বয়স খুব কম ছিল আমার, তাও তো না, এক নম্বর যে খুব বড় হয়ে গেছে তাও তো মানে হ্যাঁ, কিন্তু ব্যালেন্স 4-5 বছর তো একটা ব্যালেন্সের মধ্যে থাকে। তো 4-5 বছর আগে মনে হতো না যে এত তাড়াতাড়ি কেমন হয়ে যায়, কিন্তু ইদানিং মনে হয় যে সময় দৌড়ায় যায়। আমরা কিসে ছিলাম? হ্যান্ড স্টিচ। হ্যান্ড স্টিচে আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, জাস্ট হাতে যে সেলাইটা দিয়ে আমরা নকশি কাঁথা টাথা মেয়েরা ডিজাইন করে, এমব্রয়ডারি করে, অনেক হাতে করে যেগুলো হ্যান্ড স্টিচ অর্নামেন্টেশনের জন্য, এটা বেসিক্যালি হচ্ছে কোনো হ্যান্ড স্টিচের দাম কিন্তু বাকি স্টিচগুলো থেকে বেশি। কেন বেশি? কারণ এটা হচ্ছে শখের জিনিস, শখের তোলা 80 টাকা, তাই না? মানে যেটা আমরা রেগুলার নিড না, বেসিক নিড না, ওইটা ছাড়া বাকি সব কিছুরই কিন্তু দাম বেশি থাকে। সো হ্যান্ড স্টিচ বেসিক্যালি আমরা যেহেতু অর্নামেন্টেশনের জন্য বা কোনো একটা জিনিসকে ফুটায় তোলার জন্য, সুন্দর করার জন্য করি, এটার দাম বেশি। এখন এটার দাম বেশি তাই বলে কি আমার ইন্ডাস্ট্রিয়ালে কোনো ইউজ হবে না? হবে। কিসে হবে? এটারও একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন চলে আসছে। নট লাইক যে খুবই হ্যান্ড স্টিচের একটা মানে বিশেষত্ব কি জানি, সেম ডিজাইন একজন মানুষই করবে কিন্তু দুটো ডিজাইন কখনো সেম হয়। কারণ হচ্ছে যখন তুমি হ্যান্ড স্টিচ করবা, দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড উইথ ইয়োর মাইন্ড অ্যান্ড ব্রেন। তোমার মনে কি চলতেছে, তুমি একটা ডিজাইন করতেছো, না চাইলেও ওই ডিজাইনে তোমার ফুটে উঠবে, কখন তোমার মন ভালো থাকবে, কখন তুমি স্ট্রেসড, কখন তোমার মন খারাপ, পুরাটাই তোমার হাতের কাছে। যে ও যে ছবি আঁকে, সেম ছবি সেম গ্রাফিতেই বলবা ওকে পরপর দুইটা জায়গায় ডিফারেন্ট মানসিক অবস্থায় করতে, কখনো ওটা একরকম হবে ভ্যারি করবে, সবসময় ভ্যারি করবে। হাতের কাজ বা শৈল্পিক জিনিসটাই এটা, যে শিল্পসত্তাই এটা, যে কখনো দুটো একরকম হয় না, সেম জিনিস করতে চাইলেও হবে না, একটু না একটু আলাদা থাকবে। সো হ্যান্ড স্টিচের এটা এরকম। আর যেহেতু এটা করতে তোমার কি হয়, একটা তোমার আর্টের ব্যাপার, সো এটার প্রাইসটাও বেশি। হ্যান্ড স্টিচের এক্সাম্পল আমি লাস্ট ক্লাসে দিয়েছিলাম হচ্ছে আড়ঙের কি পরিমাণ হাল, তাই না? জাস্ট 2-3টে সুতা দিয়ে দেয়, দাম বসায় রাখে 4,000 টাকা 5,000 টাকা। ছেলেদের পাঞ্জাবি এগুলো কিছুই থাকে না, কিন্তু 3,000 টাকা নিয়ে কোনো পাঞ্জাবিই নেই। আমি দেখবা একদম 3,000 টাকার পাঞ্জাবিতে কি করছো, কয়েকটা জাস্ট সোজা সেলাই দিয়ে রাখছে, দ্যাট ইজ 3,000 বিটিটি প্লাস ব্যাট। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে হ্যান্ড স্টিচের কি তাহলে ইন্ডাস্ট্রিয়াল কিছু আসছে? হ্যাঁ আসছে, সেটা হচ্ছে স্যাডেল স্টিচ। তার মূল আমার মনে রাখবো, এটা আমার রিপিট করার একটাই কারণ, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ করে যাবো, তারপর কম্প্রিহেনসিভ ভাইভা দেবো, যাতে আমরা ভুলে না যাই, তখন যাতে কেউ না বলে ম্যাম কি করাচ্ছে, যে তোমাদের রিসেন্ট কিছু ইয়েরা ভাইভা ছিল, তখন জিজ্ঞেস করছে যে কে পড়ায়, আমি পড়াইছি, ওরা কিছু বলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাডেল স্টিচ। স্যাডেল স্টিচ দেখতে কিরকম হবে? কেউ কি পড়া আছে? না, স্যাডেল স্টিচ নাই। স্যাডেল স্টিচ হচ্ছে ছেলেদের কলারে, এক কালারের কলারে, ধরো একটা কালো রঙের কলারের উপরে কলারের চারপাশে একটা সাদা সুতা দিয়ে অনেক সময় সেলাই করা থাকে না, দেখতে মনে হয় যে হাত দিয়ে সোজা, মানে আমরা
বাসায় সেলানোর কথা চিন্তা করি বা নর্মাল দর্জির কাছে সেলানোর কথা চিন্তা করি, শুধুমাত্র লক স্টিচ দিয়ে কিন্তু আমি পুরো একটা ড্রেস বানায় ফেলতে পারবো, তাই না? মানে ওভারলক বাদ দিলাম আর কি। সো লক স্টিচের বেসিক কি হয়? লক স্টিচ হচ্ছে আমি একদম ফার্স্টে ইন্টারলেসিং কথা বলছিলাম না, ইন্টারলেসমেন্ট। লক স্টিচে জাস্ট ইন্টারলেসমেন্ট হয়, নিডল থেকে একটা থ্রেড যাবে, আচ্ছা নিডল থেকে একটা থ্রেড যাবে আর নিচে ববিন কেস থাকবে, যেহেতু আমার ইন্টারলেসিং এর জন্য দুটো থ্রেড দরকার, একটা আসবে নিডল থেকে আর একটা নিচে আমার ববিন বক্স থাকবে, ববিন বক্স থেকে কেস থেকে একটা থ্রেড আসবে। সো দুইটা থ্রেড মিলাই হচ্ছে হলো আমার ইন্টারলেসমেন্ট হবে। সো ইন্টারলেসমেন্টের কারণে হচ্ছে আমার লক স্টিচটা তৈরি হয়। সাকে তুমি কি ওই যে বাকি ওদের সাথে কথা বলছো আর জিকো তারপর হচ্ছে হলো কুনা ওদের সাথে যোগাযোগ হয়েছে তাদের সাথে ম্যাম রেগুলার ব্যাচে? তাদের সাথে মিটিং আছে এমনি বলছে। হ্যাঁ মিটিং এ থাকতেছো ইনশাআল্লাহ। ওদের সাথে একটু ফলো করে জি ম্যাম কি হয় তোমাদের কয়েকজনকেই রাখতে চাইছিলাম, কিন্তু কেউ একটু ইন্টারেস্টেড ভাবে থাকে না যে ক্লাসে সময় দিবে। তোমার তো হচ্ছে জব ছেড়ে দিছো দেখে তোমাকে রাখো, না হলে তো আমার ডিপ্লোমা ব্যাচ তো একদম পিছায় পিছায় থাক, এমনিও পিছায় আছে, ওরা এসব অ্যাক্টিভিটিসে নাই, কিন্তু তারপরও আমার তো ব্যালেন্স করতে মিটিং না থাকার কারণে অ্যাটেন্ডেন্স রিও পেলাম না, যেহেতু শনিবার। হ্যাঁ মিটিং না থাকার কারণে শনিবার অ্যাটেন্ডেন্স রিও পেলাম না। কিসের অ্যাটেন্ডেন্সের পুরস্কার, অ্যাটেন্ডেন্সের কথা বলতেছি, ওটা তো মিটিং এ থাকার শর্ত ছিল না। জি না 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 এটা ক্লাস হ্যাঁ ক্লাস করো না, এটা ক্লাসে রেগুলার ব্যাচের জন্য তোমার অ্যাটেন্ডেন্স ছিল 85% আর ডিপ্লোমাতে যে একদিন ছিল সেটা 100% ছিল। 100%, হ্যাঁ 100% তো কেউ পারে না, কিন্তু তোমার 95%টা মানে একটা ক্লাসে অ্যাবসেন্ট ছিল 14 ব্যাচের একটা ছেলে মেহরাব হোসেন, ওই একটা ছেলেই হচ্ছে জাস্ট একটা ক্লাস মিস দিছে, সেজন্য ও একটা ক্লাস মিস। পুরো ডিপ্লোমা ব্যাচে একজন পসিবল না ম্যাম, মানে স্বাভাবিকভাবেই পসিবল না, কারণ যারা জব করে তারা তো দেখা যায় যে অনেকে জবের সাথে ফ্যামিলি থাকে, ফ্যামিলির কিছু প্রোগ্রাম থাকে বা কোনো একটা দরকারে একদিন সম্ভব না, প্লাস প্রাইভেট ব্যাচ থেকে আসলে ওরকম এক্সপেকটেশনও নাই, বাট 80% ক্লাস আসলে করা উচিত। আচ্ছা লক স্টিচের বেসিক জিনিসটা একটু দেখি, যে একটা যেহেতু নিডল থ্রেড আর নিচেরটা হচ্ছে ববিন থ্রেড, তো এই দুটোর ইন্টারলেসমেন্ট দেখতে হয়, এই যে কর্নারগুলো লক করা থাকে, সেজন্য হচ্ছে তুমি যদি একটা থেকে টান দাও সেলাইটা ছিঁড়ে যাবে না, এটা সিকিউরিটি বেশি, এই সেই হাবি যাবে, এটা হচ্ছে আমার লক স্টিচ। এখন যদি বলে যে সবচেয়ে সুইটেবল স্টিচ কোনটা, মানে স্টিচ প্লাস 6টার মধ্যে সবচেয়ে একদম পারফেক্ট স্টিচ কোনটা, সেটা হচ্ছে লক স্টিচ। তো লক স্টিচে তোমার আরেকটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে হলো স্টিচ ডেনসিটি বা থ্রেড রেশিও। থ্রেড রেশিও শিখবো আর কি। থ্রেড রেশিও কি জিনিস? থ্রেড রেশিও হচ্ছে ধরো 1 ইঞ্চি স্টিচে কতটুকু আমার থ্রেড কনজাম্পশন হচ্ছে। থ্রেড কনজাম্পশন কি? ধরো 1 ইঞ্চি কতটুকু, এতটুকুর মধ্যে এতটুকু স্টিচ, চেইন স্টিচ হোক, মাল্টি থ্রেড চেইন স্টিচ হোক, হ্যান্ড স্টিচ আলাদা বিষয়, লক স্টিচ হোক, ওভারলক হোক বা কাভারিং চেইন স্টিচ হোক, সবগুলোর 1 ইঞ্চিতে কতটুকু সুতা গেছে সেটা হচ্ছে আমার থ্রেড রেশিও, মানে থ্রেড কনজাম্পশন রেশিও বেসিক্যালি। তো দেখা গেছে যে সবচেয়ে কম কনজাম্পশন হয় কিসে? লক স্টিচ, 1:2.5 মোস্টলি, আমি ভুলে গেছি 1:2.5 মানে 5-এর নিচে 2.5 বা 4 যে কোনো একটা হবে, ঠিক আছে? সো সবচেয়ে কম কনজাম্পশন হচ্ছে লক স্টিচে, সেজন্য কি হয় আমার সুতা কম লাগে, সুতা কম লাগে মানে কি কিছুটা খরচ কম লাগে, আর একটা সেম টাইম কম খরচ আমি সিকিউরিটি বেশি পাচ্ছি, এই হচ্ছে আমার লক স্টিচ। নাও মুভিং অন টু মাল্টি থ্রেড চেইন স্টিচ, যেগুলো বোঝানোর জন্য এত কিছু বলো। স্টিচ ক্লাস 400 মাল্টি থ্রেড। আচ্ছা যেহেতু আমার চেইন স্টিচে আমার পারপাস গুলো সার্ভ হচ্ছে না, সিকিউরিটি কম
মোর দেন টু থ্রেড আপনার মধ্যে ইউজ হবে। ওকে ফাইন, স্লাইডগুলো একটু দেখো, শেয়ার করে দিলে হয় না, তোমাদের গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, the stitch tag in this class is formed with 2 or more threads. Fine. The loop of one groups of thread are passed through the material and are secured by interlacing and interlooping. Okay. Multi-thread chain stitch এর মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে আমার interlacingও হবে আবার interloopingও হবে। যেহেতু more than one thread, তার মানে এটার মধ্যে interlooping আর পসিবল না, এটার মধ্যে interlooping হবে আর এটার মধ্যে interlacingও হবে। এন্ড মজার ব্যাপার হচ্ছে লক স্টিচের দুই পাশের অ্যাপিয়ারেন্স দেখতে একরকম ছিল, চেইন স্টিচেও একরকম, কারণ দুটো থেকেই ইন্টারলিঙ্ক। কিন্তু আমার মাল্টি থ্রেড চেইন স্টিচের দুই পাশ দেখতে একরকম হবে না। আমাদের এখন ড্রেসের অনেকেই হচ্ছে মাল্টি থ্রেড করে আছে। কাপটা দেখতে আরেকটা জিনিস বুঝে যাবে, এই যে আমাদের এই যে এই সেলাইটা না, ডাবল সেলাই নিচে দিয়ে গেল, এটা নিচ কেউ করে আছে গেঞ্জি গেঞ্জি ওই তো বড় আছে হাতের নিচে নিচে আছে এই যে এটা বুঝে যাচ্ছে এই যে না এটা মাত্র বেঁচে তবে এই ফিঙ্গার না হ্যাঁ এই যে উপরে যে দুটো সেলাই সেম সেলাই কিন্তু নিচে উপরে থেকে কি হচ্ছে একটা সেলাই কিন্তু এই সেম জিনিসটা উল্টা নিশ্চয়ই মানে ওভারলকিং হবে, মানে একটা ওভারলক আছে কি হচ্ছে কিছু মধ্যে সেলাই আছে ওভারলকের নিচে না এই যে লুপ আছে কিন্তু তো বুঝে যাচ্ছে আর কি করছি আপনারটা না তো সরাসরি দিয়ে দাও prove that this is true export সেটা বোঝা যাচ্ছে না, এমন ভাবে কালার মিলাইছে না, যে রেগুলার মেথড ছেলেগুলো যে টি-শার্ট পোশাক পরছে, টি-শার্টে কিন্তু একদম ভালো মতো ভালো বোঝা দেখা যায়, যায়। নিচের হেমটা বোঝা যায়, বটম হেম। এই গ্রুপে দেওয়া আছে ক্লাস আচ্ছা, পিকচারটা দেখো তাহলে বোঝা যাবে যে উপরের পার্টটা দেখতে মনে হচ্ছে যে দুইটা লম্বা লক স্টিচ উপর থেকে, এটা হচ্ছে স্টিচ প্লাস 406, উপরে হচ্ছে দুইটা এই যে উপরে দেখো ফেস পার্টে হচ্ছে যে দুইটা লম্বা সেলাই লক স্টিচের মতো, কিন্তু লক স্টিচের নিচে হচ্ছে আবার ওভারলক না, ওটা একটু বুঝুন আচ্ছা তার মানে এটার বোথ সাইডের অ্যাপিয়ারেন্স সেম থাকবে না, উপরের দিক থেকে হচ্ছে ইন্টারলেসিংটা বোঝা যাবে আর যখন এটা নিচের দিক দেখবো আমি তখন হচ্ছে লুপগুলো বোঝা যাবে। গতকালকে তোমাদের যে টিচারদের ইন্টারভিউ নেওয়া হলো, মানে যদি ওনারা এখানে আসে আর কি, তাহলে হয়তো বা তোমরা স্কলারসের ইতিহাসে মহসিন স্যার জুমার স্যার ওনাদের পরে আরও কিছু আউটস্ট্যান্ডিং কিছু মানে খুবই অসাধারণ কিছু ছেলেপেলে আসছিল। আমার তো অনেক মানে প্রাউড ফিল হয়েছে যে আমার জুনিয়র সব বুটেক্সের, কারণ বুটেক্সের একদম রিসেন্ট রেজাল্ট দিয়েছে তো, এই মঙ্গলবারে রেজাল্ট দিল আর এই গতকাল করে বেড়াতে আসে, খুবই অসাধারণ কিছু ছেলেপেলে, মানে মারাত্মক আউটস্ট্যান্ডিং কিছু করলাম। মানে আমাদের কালকে ভাইবার সময় পাঁচা স্যার বলতেছে আমাকে যে মুড়িরা এদেরকে যে নিবা এদেরকে আমরা বসতে দিব কোথায়, এদেরকে নেওয়ার মতো যোগ্যতা তো আমাদের না, এটা এত ট্যালেন্ট মারাত্মক কিছু অনেকদিন পরে আছি তো প্রায় 7টা সেমিস্টার পরে আমি, তো অনেকদিন পরে রিক্রুটমেন্টে এত মানে মেরিটোরিয়াস মানুষ আসে, খুবই ভালো লাগছে। অ্যান্ড কাউকে আসলে ফেলে দেওয়ার মতো ছিল না, যতজন হচ্ছে আমার ফাইনাল ভাইভাতে আসছে ডিপার্টমেন্টাল ভাইভাতে 16 জনের মধ্যে আসলে 14 জন বুটেক্সের ছিল, তো বুটেক্সের 14 জনের মধ্যে কাকে রেখে কাকে যে আমাদের বিওটিতে ঢুকাই দিবে এটা নিয়ে আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম। যেমন 14 জনই মানে ওয়েটের যে 4 জন আসছে 4 জনই দারুণ, ফেব্রিকেরগুলো তো মানে অস্থির, মানে একটা ছেলে প্রেজেন্টেশন দেওয়ার পরে তো আমার মনে হচ্ছিল যে আরেকটা প্রেজেন্টেশন না এত সুন্দর, মানে ওর যে একটা মানে একটা মানুষের কিন্তু পার্সোনালিটির কিছু টাইপ আছে, জানো এটাকে বলা হয় হচ্ছে একটা মানুষের অরা, মানে একটা মানুষের পার্সোনালিটির অরা, আমি কেমন মানুষ, আমার চারপাশের মানুষজন আমার কি ভাইব পাচ্ছে। যদি তোমার চারপাশের মানুষজন তোমার থেকে খুব একটা পজিটিভ
স্পোর্টিং স্পিরিটফুল একটা ভাইব পায়, তাহলে মানে কি তোমার একটা কারিজমা আছে। মানে এটাকে কারিজমা মানে কি চার্মিং বলি না আমরা, প্রিন্স চার্মিং। কোনো একটা ছেলে খুব সুন্দর হলে, দেখতে খুব মার্জিত ইয়ে হলে মানে কি ওর চারপাশে একটা চার্মিং একটা ভাব আসে। বা কোনো একটা মেয়ে খুব সুন্দর হলে কি আমরা তাকায় থাকি কেন, মানে তার দেখতে। আবার দেখবো অনেক সুন্দর মেয়ে মুখ খুললে আর মন যায় যেটা সেটা কথা বলে না, কথাই বলতে পারে না। তো এরকম এটা এক একটা মানুষের পার্সোনালিটি অনেক। গতকালকে একটা ছেলে আসলো, হচ্ছে বুটেক্সের ফেব্রিকের ফার্স্ট ক্লাস ফার্স্ট আর কি 3.98 পাওয়া। তো ও যখন প্রেজেন্টেশন দিয়েছে ওর মানে পার্সোনালিটিটা এত সুন্দর, মানে পুরো হ্যাঁ সাজানো গোছানো, কথাবার্তা খুব সুন্দর। ও যতগুলো কথা বলছে কোনোটা কথায় ও গোমরা মুখ বলছে না, মানে ননস্টপ হাসতেছে, ইভেন ও কোনো ভুল কথাবার্তা বলছে না, খুবই হাম্বল অ্যাট দ্য সেম টাইম খুব মেরিটোরিয়াস। তো পুরো রুমে একটা হচ্ছে পজিটিভ ভাইব দিয়ে গেছে। পরে তো মানে ফজল স্যার বলতেছে যে এটা বাদ, এটা বসতে দেওয়ার মতো এত সুন্দর এত পজিটিভ জায়গা আমার নাই। তো এটা প্রথমেই বাদ, ওদের জানা যাবে না। কারণ ওদেরকে যাদেরকে তুমি মানে খুব ভালো জিনিস আনবা, তোমার ভালো জিনিস রাখার কিন্তু জায়গা থাকতে হবে। ভালো জিনিস তো সবাই পছন্দ করে, কিন্তু ভালো জিনিস কি সবাই রাখতে পারে না। তো যদি ওদের থেকে কাউকে নেয়, দুইজনে একজনকে তো নিবেই, তো খুব সুন্দর মানে ভালো কিছু টিচার আমরা পাবো। টিচার বেশি দিন তো থাকে না, টিচার বারবার এই কারিজমা মানুষজন নিয়ে থাকবে কেন? ওদেরকে তো বাংলাদেশ ডিজার্ভ করে না। মানে তুমি কি কখনো এক্সপেক্ট করতে পারো যে তোমার মহসিন স্যারের মতো কোনো ট্যালেন্ট পার্সন এখানে মানে বাংলাদেশে পড়ে থাকবে? হ্যাঁ, ওর পটেনশিয়ালিটি ইউটিলাইজ করবো কোথায় আমরা? বা একটা ক্লাসি মানুষ চলার জন্য তো ক্লাসি মানুষ লাগে। তো এইরকম আর কি ব্যাপার। কিন্তু মানুষগুলো খুবই দারুণ ছিল ভাবে, এদেরকে নিলেও এরা 2 সেমিস্টার বেশি থাকবে না। টিচিং ব্যাপারটাই এরকম। তুমি টিচিং যদি যে কোনো ইউনিভার্সিটিতেই দেখো, ইভেন বুটেক্সেও যদি দেখো, টিচাররা কিন্তু থাকে না, আসে 4 বছরের জন্য পিএইচডি করতে চলে যায়, পিএইচডি 4 বছর 3 বছরটা কমপ্লিটেশনে 4 বছর 5 বছর লাগে, আবার আসে 2-3 বছর টিচিং করে আবার পোস্ট ডক করতে চলে যায়। তো টিচারদের কাজই এরকম, এক জায়গায় থেকে কখনো তুমি টিচিং করতে পারো, তোমার ঘুরতে হবে, ঘুরে ঘুরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে এসে তুমি আদারওয়াইজ দেওয়া যাবে হচ্ছে ব্যাপার। কেউ তো বললাম না ম্যাম আপনি কবে ঘুরতে যাবেন, আপনি আচ্ছা দোয়া করে যাতে আমিও ঘুরতে চলে যেতে পারি। মাহবুবের আব্বানি স্যার আগামী ক্লাসে নেক্সট ক্লাসে আসবে স্যার বললে গেল এক ক্লাস মিস স্যারের 10 দিন ছুটি মানে তো একটা সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ সাথে মাত্র 10 দিন। মাত্র হ্যাঁ 10 দিন তো অনেক। টিচারদের কম করে 2 সপ্তাহ ছুটি দেওয়া দরকার। কিসের জন্য? বিয়ের জন্য? আমার বিয়ের সময় 2 দিন ছুটি দিয়েছে। বলেন তাহলে লাভ কি, এক্সট্রা বেনিফিট কি? এক্সট্রা বেনিফিট নাই, এক্সট্রা বেনিফিট হচ্ছে তোমার কোনো টাকা পয়সা থাকবে না, তুমি গরিব তাই তোমার কাছে যে কিছু না এটা হচ্ছে এক্সট্রা। বুঝেছো? আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু মাল্টিট্রেড চেন স্টিচ বলছি, আবার আচ্ছা একদম ফাস্ট দেখে ভেরি ক্লিয়ার ববেল। হ্যাঁ না একটু পরে এটা শেষ করে, এটা ধরেছে এটা শেষ করে। আচ্ছা এখন আমার কি ছিল যে যখন আমি লক স্টিচের কথা বলছি, আমার কিন্তু একটা নিডল থ্রেড ছিল আর লকিং এর জন্য ববিন থ্রেড ছিল, এটা শেষ। এখন হচ্ছে যেহেতু আমি মাল্টিট্রেড চেন স্টিচের কথা বলছি, চেন স্টিচে তো আমার ববিন কেস থাকবে না, থাকেও না কোনো ফ্ল্যাট পেটে। আচ্ছা এই মাল্টিট্রেড পাওয়া যায় হচ্ছে ফ্ল্যাট পেটে, ফার্মসাই প্লাস হচ্ছে কভারিং আর মাল্টিট্রেড পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ এই ফাইন লুপারের সুতা থাকে, তাই আমার আরেকটা যে লুপ ক্রিয়েট করতে হবে সেজন্য আমার লুপারের থ্রেড আসবে। আর নিডল থ্রেড হচ্ছে হ্যাঁ নিডল থ্রেড হচ্ছে আমার মোটে 1 থাকবে। আচ্ছা সেজন্য হচ্ছে যখন আমার 2 থ্রেড মাল্টিট্রেড চেন স্টিচ, একটা যাবে আমার নিডল থ্রেড আর একটা যাবে লুপার থ্রেড, এগুলো একটু আমরা মনে রাখবো, মনে করে শিখবো। যখন আমি 3 থ্রেড করব তখন কি হবে, একটা নিডল থ্রেড একটা লুপার, 2টা নিডল 2টা লুপার। হ্যাঁ সো এরকম 5-3 হলে 3টে নিডল 2টা লুপার, এরকম করে হচ্ছে আমার থ্রেডের ডিস্ট্রিবিউশনটা
প্লাস 406 কিসের জন্য ইউজ করি আমি বটম হেমের জন্য ইউজ করতে পারি সাইড হেমের জন্য ইউজ করতে পারি আবার সাইড সিলিং সিম ছেলেদের ওই যে এই যে ইনসিম প্যান্টের ট্রাউজারের ইনসিম যেটা এটাতে হচ্ছে হলো আমি এই 406 কিন্তু আপনার ওভারল্যাপ ব্যবহার করে এটা হেমের জন্য বেশি ব্যবহার করে আপনার হ্যাঁ বটম হেম আবার যে ইনসিম এটাতেও ইউজ করা হয় আর ওভারলক কি ইনসিমে করে ওভারলক যে কোনো সাইড সিমে ওভারলক করে যেটা করে হ্যাঁ ছবি তো আছে এটা কি বলে ছোট এই যে এইটা ঠিক আছে ওভারলক আর কাভারেজ চেন নেক্সট ক্লাসে পরে শেষ করে দেব আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে চেন স্টিচ আর লক স্টিচের ডিফারেন্স দেওয়া আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা চলে আসছে ওকে অ্যাটেন্ডেন্সটা করতে দিও আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে 7 তারিখ কি বার পড়ে শনিবার 7 তারিখ শনিবার আমাদের টেক্সটাইল অলিম্পিয়াড ঠিক আছে আমি এক্সপেক্ট করব যে আমাদের যত স্টুডেন্ট আছে ডিপ্লোমা তোমাদের কিন্তু রেগুলার ব্যাচেস থেকে বেশি নলেজ বেশি হ্যাঁ সো নলেজ বেশি যেহেতু তোমরা নলেজটাকে কাজে লাগাবা আর ওই যে একটা বই আছে না টেক্সটাইল বাইবেল বুক সবাই যদি কিনতে নাও পারে গ্রুপ করে কিনো একটা গ্রুপের মধ্যে একজন কিনো সবাই চাঁদা দিয়ে একটা কিনো হ্যাঁ ঠিক হ্যাঁ 200 টাকা খুব বেশি না কেউ যদি তাও পার্সোনালি না কিনতে পারো দুজন মিলে কিনে 100 যে 50 পেজ তুই পড়লি 50 পেজ করে আমাকে দিলাম তো এটা হচ্ছে কি এটা আসলে আমাদের তোমরা ডিপ্লোমা বেসড স্টুডেন্ট হলেও আমাদের পার্সোনাল লাইফে কিছু অ্যাচিভমেন্ট লাগে না যেমন ধরো আমি যে 4 বছর একটা জায়গায় পড়লাম 4 বছর বা 3 বছর পড়লাম হ্যাঁ কেউ কিছু বলছো না 3 বছর যে পড়লাম 3 বছর পরে কেন একটা সার্টিফিকেট পাবো কিন্তু আমার কিন্তু কিছু মেমোরি লাগে তোমাদের কিন্তু এই মেমোরিটা তোমরা খুব কম পাচ্ছ কারণ একদিন ক্লাস করো একদিন তোমাদের চোখ মুখ বুঝে সকালটাকে সুন্দর পর্যন্ত ক্লাস করতে হয় আদারওয়াইজ কিন্তু তোমাদের আসলে এক্সপিরিয়েন্স থাকে না তো তোমরা যেটা করতে পারো তোমরা এই অলিম্পিয়াড খুব একটা বেশি রেজিস্ট্রেশন ফি থাকবেও না আমার জানার মতো 200 টাকা রেজিস্ট্রেশন ফি থাকবে তো ওভারঅল 500 টাকারও কম খরচ করে যদি তুমি একটা ইয়ের সাথে থাকো সারাদিনের তোমাদের একটা ওভারঅল একটা এক্সপিরিয়েন্স হবে কি টাইপের এক্সপিরিয়েন্স হবে হয়তো ফার্স্ট রাউন্ডে কিছু হচ্ছে ওই যে বুকে ওই ভাইরাল বুক থেকে হচ্ছে শর্ট মানে এমসিকিউ টাইপের কিছু রিলেটেড কোয়েশ্চেন থাকবে ওইটা থেকে যারা সিলেক্টেড হবে তাদের কি হবে তোমরা কখনো ওয়াল ম্যাগাজিন বানাচ্ছো ওয়াল ম্যাগাজিন দেখবা মানে অনেক সময় অনেক জায়গায় ভিডিও দেখবা যে ওয়াল ম্যাগাজিনে করে কি এক একটা স্টুডেন্ট এক একটা ওয়ার্কশিট বা হচ্ছে বলো আর্ট পেপারে ড্রয়িং করে এক একটা টপিকের উপর যেমন ধরো আমাদের টেক্সটাইলের সাথে কি এনভায়রনমেন্ট খুব ওতপ্রোতভাবে যায় তাই না ধরো ইটিপি করলাম বা আমি ওয়াটার পলিউশন করলাম লাইনের জন্য যে ওয়াটার পলিউশন ওইটা রিলেটেড ছবি টবি দিয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিয়ে এরকম আমরা যে প্রেজেন্টেশনটা আমরা পিপিটি বানাই সেম ওরকম একটা ভিজুয়াল প্রেজেন্টেশন বানাই ভিজুয়াল প্রেজেন্টেশন বানাই কি করে ওয়াল ম্যাগাজিনে যারা জাজ থাকে তাদের কাছে প্রেজেন্ট হয় হ্যাঁ সো দেখা গেছে যে কখনো রেগুলার ব্যাচ এগুলোতে পার্টিসিপেট করে ডিপ্লোমা তোমরা করো না কেন করো না তোমরা পাত্তা দাও না নাহলে ভাবো যে এরা করতেছে এদের সাথে আমরা পারবো সময় পাও না হ্যাঁ সো এটা হচ্ছে তো একটা ব্যাপার যদি পার্টিসিপেট করো নিজেদেরই একটা এক্সপিরিয়েন্স একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে 7 তারিখ সো
পার্টিসিপেট করো, দেখবো যে জিনিসটা কি, ঠিক আছে? এখনো হচ্ছে ফুল রিদমে আমরা কাজ শুরু করি নাই, কালকে যদি আমাদের টিচার রিক্রুটমেন্ট হয়েছে মানে আমরা একটার পর একটা কাজ তো আমাদের বোঝাই, তো হয়তো আমরা রবিবার থেকে টেক্সটাইল অলিম্পিয়াডের কাজ শুরু করি। সো যারা ডিপ্লোমা ব্যাচ আছো তোমাদের নিজেদের জন্য নিজেরা একটু পার্টিসিপেট করে দেখো যে ভালো লাগবে। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে একটা ডিফারেন্ট কিছু তো ভালো লাগবে, নিজেদের ভালো লাগবে যে একটা ভালো একটা ডিফারেন্ট কিছু করলাম। যেমন ধরো আমি সেই বুটেক্সে বিজনেস ক্লাবের কাজগুলো করেছি কত সময় 2016, 17, 18, কিন্তু আমার স্টিল যখন আমার মনে পড়ে মানে আমার মেমোরিতে আসে, ফেসবুকের মেমোরিতে আসে যে এখানে এই কম্পিটিশনে গিয়েছি ওই কম্পিটিশনে গিয়েছি, আমার নিজের কিন্তু একটা ভালো লাগে কাজ করে যে আমি নর্থ সাউথে গিয়েছি কী কী হয়েছিল না হয়েছিল ওই দিনগুলোর কথা মনে পড়ে, বা আমি ইস্ট ওয়েস্টে গিয়েছি এখানে গিয়েছি ওখানে গিয়েছি, বুটেক্সে পার্টিসিপেট করেছি, প্রেজেন্টেশন দিয়েছি, তখন জিনিসগুলো কেমন মানে একটা হল রুম মানুষের